যুদ্ধের ধরন বদলাচ্ছে। আগে যেভাবে যুদ্ধ হতো একবার ভেবে দেখুন, প্রাগৈতিহাসিক যুগে যেভাবে যুদ্ধ হতো, তারপর সেখান থেকে মধ্যযুগ, অস্ত্র নিয়ে, ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ হলো, তীর ধনুক, সেখান থেকে ধীরে ধীরে কামান, বন্দুক, পরবর্তীকালে গ্রেনেড, ট্যাঙ্ক এবং তারপর স্কাড, মিসাইল। যুদ্ধের চরিত্র বদলাচ্ছে, যুদ্ধে নতুন নতুন অস্ত্র ব্যবহার করা হচ্ছে, আরো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, ড্রোনের মাধ্যমে যুদ্ধ চলছে এবং যত সময় গড়াচ্ছে যুদ্ধ আরো মারাত্মক হচ্ছে। আমি এর মধ্যে নিউক্লিয়ার ওয়েপেন ছেড়েই দিলাম, আমি পারমাণবিক শক্তিধর যে দেশগুলো রয়েছে তাদের হাতে কি কি অস্ত্র রয়েছে সেই সব আমি ছেড়েই দিলাম। তো যত সময় গড়ায় তত অত্যাধুনিক যন্ত্র নিয়ে যুদ্ধ হয়, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে যুদ্ধ হয়, আরো বেশি মানুষ আরো দ্রুতভাবে মারা যায় সেই সব প্ল্যান হয়। না, যুদ্ধের চরিত্র বদলাচ্ছে, অর্থাৎ যুদ্ধের অস্ত্র বদলাচ্ছে। এতদিন ধরে যে ধরনের অস্ত্র আমরা দেখতে অভ্যস্ত সেই অস্ত্রের বদল ঘটছে, আর সেই অস্ত্রের বদল ঘটছে এমনভাবে যা আমার আপনার ধারণার বাইরে। আপনি ভাবুন না, আপনি মোবাইলে কথা বলছেন, একসঙ্গে অ্যাট এ টাইম একই দেশের 500খানা মোবাইল ব্লাস্ট হয়ে গেল, এরকম হতে পারে? ঠিক এই রকমটাই হয়েছে লেবাননে। আসলে এই যে হিজবুল্লাহ যে জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠন এরা বারবার ভয় পায় যে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদকে তো বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গুপ্তচর সংস্থা, এবং মোসাদ পারে না এমন কোনো কাজ নেই। বলা হয় নাকি প্রযুক্তিগত দিক থেকে এরা পৃথিবীর শ্রেষ্ঠ, প্রযুক্তির ব্যবহার এরা এত ভালো জানে। তো সেই জন্যই হিজবুল গোষ্ঠীর যারা রয়েছে লেবাননের, সেই হিজবুল গোষ্ঠীর সদস্যরা তারা কখনো মোবাইল ব্যবহার করে না। তো তারা নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ করে? নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য তারা বেছে নেয় হচ্ছে ল্যান্ডলাইন বা সেই মানধাতা আমলের পেজার। আচ্ছা, পেজার মনে আছে তো আপনাদের? মিলেনিয়াম মানে 2000 সালের সেই শুরুর দিকে পেজার এমন এক যন্ত্র হলো, হয়তো একটা প্রজন্ম টেলিফোনের পরে প্রথম এমন একটা যন্ত্র একজন আরেকজনের কাছে বার্তা পাঠিয়ে দিতে পারছে, পেজার। যদিও পেজার বেশি দিন চলেনি, এই প্রজন্মের অনেকে হয়তো পেজারের নামই শোনেনি বা পেজার দেখেওনি, কিন্তু পেজার একটা সময় ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল। তার কারণ ল্যান্ডলাইনের ফোনের বাইরে প্রথম যোগাযোগের কোনো মাধ্যম পাওয়া গিয়েছিল। তো কেন পেজারের কথা বলছি? একটাই কারণে, কারণ লেবাননের এই যে হিজবুল গোষ্ঠী, এই হিজবুল যোদ্ধারা বা হিজবুল গোষ্ঠীর যারা চিকিৎসকরা যারা এই গোষ্ঠীর সঙ্গে রয়েছে, তারা ভাবতেন যে যদি মোবাইল ব্যবহার করেন, অত্যাধুনিক যত অত্যাধুনিক মোবাইলই হোক না কেন, তাহলে সেই মোবাইল ট্র্যাক করতে পারবে মোসাদ। এবং এই যে ইসরায়েলের গুপ্তচর সংস্থা, এই গুপ্তচর সংস্থা চাইলে মোবাইলের মাধ্যমে নাশকতা ঘটাতে পারে। তো তাহলে মোবাইল না ব্যবহার করে যত বেশি সম্ভব পেজার ব্যবহার করা হবে। অর্থাৎ সেই আদিকালের প্রযুক্তি, সেই প্রযুক্তি কি আর ক্র্যাক করার কথা কেউ ভাববে? তারা নিজেদের মধ্যে পেজার ব্যবহার করত, কিন্তু ভাবতেও পারেনি কত ভয়ানক কাজ করতে পারে মোসাদ। আমি বলছি বটে যে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এইসব কিছু করেছে, কিন্তু মোসাদ নিজে থেকে কোনো দায় এখনো কিন্তু নেয়নি, কোনো দায় স্বীকার করেনি। বরং হিজবুলের দাবি বা তাদের অভিযোগ যে মোসাদ এই কাণ্ড ঘটিয়েছে। কি কাণ্ড ঘটিয়েছে ভাবুন, একই সঙ্গে দেশের প্রায় 3 থেকে 4 হাজার পেজার ব্লাস্ট করলো। মাত্র 3 গ্রাম বিস্ফোরক রাখা ছিল। পেজারগুলো যখন বিস্ফোরণের পর কোনো পেজার থেকে যখন মাত্র 3 গ্রাম বিস্ফোরক রাখা রয়েছে পেজারের ব্যাটারির ঠিক নিচের জায়গাটায়, আর তাতেই বিস্ফোরণ। সেই বিস্ফোরণে এখনো পর্যন্ত 3000-এর বেশি মানুষ আহত, অধিকাংশই তারা হিজবুল গোষ্ঠীর সংগঠনের সঙ্গে, হিজবুল্লাহ গোষ্ঠীর সংগঠনের সঙ্গে তারা রয়েছে। তো তারা আহত, মানে মূলত এই গোষ্ঠীর ক্ষতি করার জন্যই করা হয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ পেজার একমাত্র তারাই ব্যবহার করে। এবার ভেবে দেখুন, এই যে পেজার, এই পেজারগুলো বানিয়েছে কারা? বানিয়েছে জাপানের একটি সংস্থা, আইকন। এই আইকন সংস্থার ওয়েবসাইটে গিয়ে দেখা যাচ্ছে যে মডেলের পেজার ব্যবহার করা হয়েছে ICV82, এই ICV82 মডেলের পেজার বানানো আইকন সংস্থাটি অনেক আগেই বন্ধ করে দিয়েছে। তাহলে এই পেজার এলো কি করে? এগুলো কি নকল? না,
আসলে কম দামে হিজবুল্লাহ গোষ্ঠী ঘুরপথে এই পেজারগুলো নিয়েছিল। হিজবুল্লাহ গোষ্ঠী যখন ঘুরপথে নেয় তখন আসল মালই নিয়েছিল, কিন্তু কোনোভাবে হয়তো তা এসেছিল মোসাদ বাহিনীর হাত ধরে, আর তখনই ওই কেরামতি হয়েছে, 3 গ্রাম বিস্ফোরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এই সব এই আকস্মিকতা তো বটেই, এটা শখ তো বটেই, কারণ হিজবুল্লাহ গোষ্ঠী সব রকম আঁটো বেঁধে কোনো রকমভাবে লড়াই চালাচ্ছে, তারা লড়াই চলছে মোসাদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। এরকম সময় হঠাৎ দেখা গেল যে তারা 5000 পেজারের বরাদ দিয়েছিল, সেই 5000 পেজার ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে থেকে প্রায় 3.5 থেকে 4000 পেজার কেটে গেল। 3000-এর বেশি মানুষ আহত, তাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক, 20 জনের উপর মারা গিয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার চমক মোসাদের। এবার কি? এবার আর শুধু পেজার নয়, যে ওয়াকি টকি ব্যবহার করে হিজবুল গোষ্ঠী, সেই ওয়াকি টকি ব্লাস্ট করলো। ওয়াকি টকিতে বিস্ফোরণ, ল্যান্ডলাইন বিস্ফোরণ। ভাবুন প্রযুক্তি কোন জায়গায় চলে গিয়েছে যে অন্য একটা দেশে বসে এইভাবে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যাচ্ছে এক্সপ্লোসিভ এবং এক্সপ্লোশন। অন্য একটা দেশে বসে প্রযুক্তির সাহায্যে যাকে তাকে মেরে ফেলা সম্ভব হচ্ছে। পুরো দায়ে চাপানো হচ্ছে মোসাদের উপর, যদিও মোসাদ এ নিয়ে একটি কথাও বলেনি। কিন্তু হিজবুলের সঙ্গে মোসাদ বা হিজবুলের সঙ্গে ইসরায়েলের এতদিনের এই সংঘাত, সেই সংঘাতের জন্য কূটনীতিবিদরাও অনেকেই মনে করছেন যে হিজবুল্লাহ গোষ্ঠীকে শেষ করে দেওয়ার জন্য এই ধরনের একের পর এক চাল চালছে মোসাদ। এবং মনে রাখতে হবে, মোসাদ গুপ্তচর সংস্থা বিশ্বের যে কোনো গুপ্তচর সংস্থার কাছে চাপের, কারণ এদের কর্মপদ্ধতি এবং প্রযুক্তিগত দিক থেকে এরা এতটাই উন্নত। ইসরায়েলের আয়রন ডোমের কথা তো আপনারা শুনেছেন, কিভাবে প্রযুক্তির একটা শিল্ড বানিয়ে রেখেছে নিজের দেশের মধ্যে। তো প্রযুক্তিগত দিক থেকে তারা এতটাই উন্নত যে তারা এই ধরনের কাজ করতেই পারে বলে বিশ্বাস করছেন কূটনৈতিক মহলের অনেকে। এবার ভয় ঢুকিয়ে দেওয়া একটা কারণ, নাকি মোসাদ কি চাইছে হিজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস করে দিতে, এই গোষ্ঠী কোনো অস্তিত্বই যেন না থাকে। কারণ যে ধরনের প্রাণঘাতী হামলা হচ্ছে গতানুগতিক হামলার তুলনায় এ কিন্তু অনেক মারাত্মক। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হবে, যেমন করছে হিজবুল্লাহ গোষ্ঠী, এখনো করছে। হ্যাঁ, লেবাননের বেইরুটে এই ঘটনা ঘটার পর সীমান্তে মোটামুটি প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং মিসাইল নিয়ে তারা ইরানের উপর অ্যাটাক করে যাচ্ছে, কিন্তু সে তো ব্যাটেল ফিল্ডে। আর একেবারে সিভিলিয়ানদের মধ্যে বেইরুট, রাজধানী লেবাননের, সেই বেইরুট সহ বিভিন্ন পশ এলাকা, অভিজাত এলাকা, সেই সব এলাকায় কোথাও কিচ্ছু নেই, সিকিউরিটির কোনো বালাই নেই। হঠাৎ করে দেখা যাচ্ছে নিরাপত্তা। আরে নিরাপত্তা কাকে দেবেন, কিভাবে দেবেন? আপনাকে জানতে হবে যে কোথায় সমস্যা। কেউ কিছু তো বুঝতেই পারেনি, হঠাৎ করে দেখা যাচ্ছে তাদের যে পেজারগুলো তারা ইউজ করছেন, সেই পেজার বিস্ফোরণে ফেটে যাচ্ছে, আহত হচ্ছেন, মারা যাচ্ছেন। সেই রেশ কাটতে না কাটতেই দেখা যাচ্ছে ওয়াকি টকিতে কথা বলতে গিয়ে সেই ওয়াকি টকি ফেটে যাচ্ছে, মারা যাচ্ছেন মানুষ। ল্যান্ডলাইনে কথা বলবেন, ফেটে যাচ্ছে। আতঙ্ক হয়ে গেছে মানুষের মধ্যে। এখনো পর্যন্ত সব মিলিয়ে লেবাননে 5000 মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক, এবং 20 থেকে 30 জনের উপর মারা গিয়েছেন এখনো পর্যন্ত। হয়তো এই সংখ্যাটা আরো বাড়তে পারে। হিজবুলের দাবি আর কেউ থাকতে পারে না। যেই থাকুক, এটা খুব সত্যি যে যুদ্ধের চরিত্র বদলে যাচ্ছে। ওই যে বলেছিলাম না, এখন শুধু যুদ্ধক্ষেত্রে যুদ্ধ নয়, যুদ্ধ এবার একেবারে ঘরের ভিতরে। নতুন নতুন পন্থা, নতুন ভাবে হানা দেওয়ার ছক, যে ছকের একটা উদাহরণ আমরা দেখলাম লেবাননে, যেখানে দেখা গেল পেজার ব্যবহার করেও একসঙ্গে এত মানুষকে মারা যাচ্ছে। যেখানে দেখা গেল যে ওয়াকি টকির ব্যবহার বা ল্যান্ডলাইন ফোনের ব্যবহার মাধ্যমে এত মানুষকে চট করে মেরে ফেলা যাচ্ছে, সেটাও অন্য দেশে বসে শুধুমাত্র রিমোটের মাধ্যমে।